আনন্দপুরী সহ সবকিছুকে পুরোপুরি বয়কট করে আহ্বান জানাচ্ছি। আমরা মনে করি এরশাদের আমলে আমাদের জনপ্রিয় বীর তাত্ত্বিক আহমেদ শফা বাংলাদেশকে তথাকথিত বাংলাদেশ দেওয়ার কারণে আনন্দবাজারকে বয়কট করে আহ্বান জানিয়েছেন। সেই সময় আনন্দবাজার কর্পোরেশন 30,000 থেকে 5,000-এর বেশি ছিল, কিন্তু দেখুন কোনো কাজ হয়নি। সেই 5,000 যা বীজ রয়েছে এই বীজগুলো সেই আনন্দবাজারের দালালেরা আজকে বাংলাদেশের মধ্যে গতকালকে বাইতুল মুকাররম সহ বিভিন্ন জায়গায় সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে গিয়েছে। বাংলাদেশকে যদি সন্ত্রাসী মুক্ত করতে হয়, বাংলাদেশে যদি অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করতে হয়, তাহলে আনন্দবাজার সহ এদের দালালেদের যত পদ রয়েছে সবকিছুকে চিরতরে বাংলাদেশে নিষিদ্ধ করার আহ্বান জানাচ্ছি এই সমাবেশ থেকে। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন যুব অধিকার পরিষদের সভাপতি আতাউল্লাহ, জনাব আতাউল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন বর্তমান বাংলাদেশে কি পরিস্থিতি হচ্ছে। ভারতের যে প্রধানমন্ত্রী কোষাই খ্যাত যে নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে আমরা বাংলাদেশ যুব পরিষদ সর্বপ্রথম 12 মার্চ একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিলাম। এই সমাবেশের পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক আগমনের প্রতিবাদে তালিয়ে আছে। পরিষদের পক্ষ থেকে একটি মিছিলটি আমাদের কার্যালয় বিভিন্ন পানির ট্যাঙ্কে কাকতাল ফুকিরা ফুল যখন মিলে অবস্থান করছিল, তখন পুলিশ পিছন থেকে আমাদের উপর চাপিয়ে পড়ে আমাদের উপর গুলি চালায়। তখন সেখানে আমাদের যুব পরিষদ সহ ছাত্র পরিষদের অনেককে গ্রেপ্তার করে। যখন আমরা নেমে যাই, তখন আমাদের একে একে 31 জন যুব পরিষদের নেতৃবৃন্দকে তারা গ্রেপ্তার করে নির্যাতন করে এবং তাদেরকে জেলে পাঠিয়ে দিয়েছে। এরপরে আমরা দেখতে পেরেছি গতকাল শুক্রবারে আমাদের ইসলামী মূল্যবোধের দ্বারা আমরা বিশ্বাসী, আমাদের সর্বোচ্চ যে আমাদের মসজিদ, সেখানে ছাত্রলীগ তারা হেলমেট বাহিনী তারা বিভিন্ন লাঠিসোঁটা নিয়ে পবিত্র মসজিদে ঢুকেছে এবং অস্ত্র শস্ত্র নিয়ে মুসলিমের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদেরকে রক্তাক্ত করে। চট্টগ্রাম সহ ব্রাহ্মণবাড়িয়াতে কিভাবে তারা এই করে ঘুরে লাশ ফেলে দিয়েছে। আমরা তারা বাংলাদেশের নাগরিকদের হত্যা করে ওরকম কোষাই মোদী, যে মোদী যেখানে পা রাখে সেখানে লাশ পড়ে। আমরা বাংলাদেশকে নিরাপদ রাখতে চাই। আমরা নিরাপদ বাংলাদেশের জন্য সমস্ত রাজনৈতিক দল, সকল মতের, সকল পেশার, সকল দলের মানুষকে ঐক্যবদ্ধভাবে আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান দিচ্ছি। ধন্যবাদ সকলকে। সংগ্রামী বলবেন, এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন ভাসানী অঞ্চল পরিষদের কেন্দ্রীয় নেতা জনাব ব্যারিস্টার সাদিয়া আরমান। বন্ধুগণ, মোদী কিন্তু জানতেন যে আমাদের দেশে বিক্ষোভ হচ্ছে। মোদী জানেন যে আমরা চাই না যে উনি আমাদের দেশে আসুন। একজন গেস্ট যখন জানেন যে তিনি যার বাসায় যাচ্ছেন ওনারা তাকে প্রত্যাখ্যান করছেন, তারপর উনি কোন সাহসে আসেন? এটা তার একটা নষ্ট শ্রদ্ধা। উনি তার দেশের মানুষের অধিকার নিয়ে চিন্তা করেন না। দেশের মানুষ
কিসে থাকবে, শান্তিতে থাকবে, সেটাও উনি ভাবেন না। উনি যখন গুজরাটে যখন হাজার হাজার লাখ লাখ মানুষ আহত হচ্ছিল, হত্যা হচ্ছিল, তখন চুপ করেছিলেন, উনি উস্কানি দিয়েছিলেন। উনি এই কারণে যে ওরা মুসলমান, আমরা সেটা ভুলে যাব। উনি আমাদেরকে উনার মনে করে। আমরা দেখছি যে উনার দলের যে লোকরা আছে, যেমন সুব্রমণিয়াম নামের একজন লোক, গত পরশু কিছুদিন পর পর উনারা একটা স্টেটমেন্ট দেন, একটা রাজনৈতিক স্টেটমেন্ট দেন গ্রেফতার করেছেন এবং এই ফেসিবাদী সরকার গতকাল বাইতুল মোকাররম সহ ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামে আমাদের নিরীহ মুসলিমদের উপর হামলা নির্যাতন চালিয়েছে। তার প্রতিবাদে আজকে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ছাত্র যুব অধিকার পরিষদ, ভাষা পরিষদ এবং রাষ্ট্রচিন্ত আর উদ্যোগে আজকের এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। আপনারা সবাই কর্মসূচিতে অংশগ্রহণ করুন এবং দল মত নির্বিশেষে সবাই একাত্মতা প্রকাশ করুন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডাকসুর সদস্য সাবেক জনাব নুরুল হক নূর সহ অন্যান্য নেতৃবৃন্দ, জোনায়েত সাকিব, ভাষা শরীফ পরিষদের বাবু রফিকুল হক বাবু এবং বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর এবং বিপ্লবী গর্সনার পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সহ অনেক জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। আপনারা অতি দ্রুত সবাই প্রেস ক্লাব চলে আসুন। কমিশনার আছেন, যারা সুপারিনটেন্ডেন্ট আছেন, তারা উচ্চ শিক্ষিত, তারা কিভাবে তাদের মানে অধস্তর যারা বাহিনী আছে, তাদেরকে পুলিশ ফোর্স আছে, তাদেরকে কিভাবে তারা অর্ডার দেয়, ধিক্কার দেয় তাদেরকে। তাদের বিবেক আজ জাগুক, তাদের বিবেক আজ জাগুক। আমরা প্রতিবাদ করছি। আমরা তাদের সাথে যারা আজকে মারা গেছেন, যারা আহত আছেন, আমরা তাদের সাথে সহমর্মিতা জানাই। আমরা তাদের পাশে আছি, আমরা দেশের মানুষের পাশে আছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার সাদিয়া আরমান। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা আকবর খান, জনাব আকবর খান। সংগ্রামী সাথী বন্ধুগণ, ভাসানী অনুসারী পরিষদ কর্তৃক আয়োজিত আজকে প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত কথাটি পরিষ্কার। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এদের স্বাধীন করেছিল জনগণ। এই রাষ্ট্র জনগণের রাষ্ট্রের যে বর্তমান প্রতিনিধি 2014 সাল এবং 2018 সালে ওনারা রাতের দিনের ভোট রাতে আদায় করে জোর করে ক্ষমতায় বসে আছে। সুতরাং ওনারা কোন নির্বাচিত জনপ্রতিনিধি নন। এই মুক্তিযোদ্ধাদের বাংলাদেশে এই মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হবে, উৎসব হবে। এখানে অতিথি কি হবে, অনুষ্ঠান কেমন হবে, সবকিছু নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। ভেবে দেখুন, আপনার বাড়িতে অতিথি এসেছে, আপনার বাড়ির অতিথি আপ্যায়ন হচ্ছে, অথচ আপনাকে বাড়ির বাইরে রাখা হচ্ছে। কার্যত বাংলাদেশের জনগণকে ঘরে অবরুদ্ধ রেখে, রাস্তায় নামতে না দিয়ে, অনুষ্ঠানে অংশগ্রহণ করতে না দিয়ে শেখ হাসিনা এবং মোদী দুইজনের উৎসবে পরিণত হয়েছে। শেখ হাসিনা এই মোদীকে তার ক্ষমতা প্রলম্বিত করতে টিকিয়ে রাখছে। প্রভু হিসাবে তাকে দাওয়াত দিতে পারে। বাংলাদেশের 17 কোটি মানুষ এই মোদীকে তাদের অতিথি মনে করে না। ওই গুজরাটের কসাই, বাংলাদেশের দুশ্মন, সীমান্তে বাংলাদেশের মানুষ হত্যাকারী কখন বাংলাদেশের মানুষের অতিথি হতে পারে না। তার প্রতিবাদ বাংলার জনগণ করবে। যতবার আসবে ততবার প্রতিবাদ হবে। যত মানুষ মারবে, আমাদেরকে হত্যা করবে, আক্রমণ করবে, আমরা ততবার প্রতিবাদ করব। এই দীপ্ত প্রতিজ্ঞা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের ধন্যবাদ। সাধারণ বন্ধুগণ, এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, যিনি একসময় মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহরকে কাটিয়েছিলেন, জনাব সাদেক খান। জনাব সাদেক খান এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। আজকের এই প্রতিবাদ সমাবেশে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কিংবদন্তি মুক্তিযোদ্ধা
তিনি সেই 1971 থেকে শুরু করে আজ পর্যন্ত জনগণের মুক্তির আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। করোনা আক্রান্ত হওয়ার পরও যার মনোভাব আমাদেরকে বিস্মিত করে। আমি তথ্য গণস্বাস্থ্য প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী সহ এখানে জীবিত সাধারণ নেতৃবৃন্দ সহ আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী কলঙ্কিত একটি দিন। গতকাল 26শে মার্চ কসাই নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশে নারকীয় তাণ্ডব চালালো সরকার প্রধানের নির্দেশে পুলিশ বাহিনী। হত্যা করা হলো, আমরা জানি না সঠিক সংখ্যা কত, পত্রিকার হিসাব কত, সরকারি হিসাবে 7 জন। আমরা জানি না সত্য কথা বলার অপরাধে আরো কত মানুষের জীবন দিতে হবে। ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করতে গিয়ে আরো কত মানুষকে খুনি খেতে হবে। আজকে যারা ক্ষমতায় বসে আছেন আমরা সকলেই জানি এই দলটি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় 7.5 কোটি বাঙালিকে পাকিস্তানিদের ট্যাঙ্ক আমাদের সামনে অরক্ষিত রেখে রাতের অন্ধকারে পালিয়ে গিয়েছিল। সেদিন এদেশে সাধারণ মানুষ যুদ্ধ করেছিল, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। আমরা সেদিন বিশ্বাস করেছিলাম, আমরা স্বপ্ন দেখতাম দেশ যদি স্বাধীন হয় একটি আত্মমর্যাদাশীল জাতি হিসাবে আমরা মাথা তুলে দাঁড়াবো। স্বাধীনতা উত্তর ক্ষমতা দখলকারী আওয়ামী লীগ যারা সেদিন পালিয়ে গিয়েছিল ক্ষমতা মস্কতে বসেই মুক্তিযুদ্ধের সত্যের সাথে বিশ্বাসঘাতকতা করে এক দলীয় শাসন বাকশাল কায়েম করেছিল। বন্ধুরা, সেদিন হত্যা করা হয়েছিল হাজার হাজার রাজনৈতিক কর্মীকে, হত্যা করা হয়েছিল সিদ্ধারের মতো মহান নেতাকে হত্যা করে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল কোথায় ছিল সিদ্ধার। আজকে যারা ক্ষমতায় বসে আছে সেই আসলে কথা বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি মিথ্যা বলায় পারঙ্গম। আজকে যদি বেঁচে থাকতো লজ্জায় তার কাছে হার বন্ধ। আজকে তার নেতৃত্বে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করা হয়েছে, বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার হরণ করা হয়েছে। গতকাল দিন অনেক হত্যাকাণ্ড হল। আমরা বিশ্বাস করি বাংলার মানুষের আদালতে এই হত্যাকারীদের একটি বিচারের কার্যবাহী আলাদা হবে। আজকের এই সবর দিবস সমাবেশ থাকার কারণে ভাষানী অনুসারী প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি দল মত নির্বিশেষে আজকের যে অগণতান্ত্রিক পরিবেশ এর থেকে মুক্তির জন্য একটি সীমান্ত লড়াই করতে হবে। সেই লড়াইয়ের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। সাধারণ বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাবেক ভিপি নূর এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। ভিপি নূর। আজকে আমাদের মহান নেতা সেই বন্ধুর মতো অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে হচ্ছে। আজ ঢাকার সকাল থেকে আপনারা দেখছেন ঢাকার বাইতুল মোকাররম মসজিদ প্রাঙ্গণ, যাত্রাবাড়ি, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন জায়গায় রাজপথ রঞ্জিত। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এই বিনা ভোটের মাফিয়া সরকার গতকালকে জাতিকে একটি লাশ উপহার দিয়েছে। আমরা শেখ হাসিনা সরকারকে ধিক্কার জানাই। আজকে তারা ভারতীয় আধিপত্যবাদের গোলামি করার জন্য ভারতে যেমন বিজেপি আরএসএস মসজিদে হামলা চালাচ্ছে, মুসলমানদেরকে কটুকথা করছে। স্বাধীনতার সময় জারিতে এই মাফিয়া সরকার তাদের সুপ্রিয় পাত্র উগ্র সাম্প্রদায়িক নরেন্দ্র মোদীকে খুশি করতে কালকে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, পুলিশ লীগ দিয়ে বাইতুল মোকাররমে ব্রাহ্মণবাড়িয়াতে যাত্রাবাড়িতে আমরা জানি না ওরা মাঠের অন্ধকারে কত মানুষকে হত্যা করেছে। 25শে মার্চ পাকিস্তানে হারানোর ভাইজামান অতর্কিত ভাবে ভুলন্ত নিরীহ জাতির উপরে স্বাধীন আক্রমণ চালিয়েছিল, গণহত্যা চালিয়েছিল। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে 26শে মার্চ ভারতীয় আধিপত্যবাদ এই করুণ সরকার আমাদের উপরে সেই গণহত্যার সামিল একটি ধ্বংস
ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আজকে সেটা বন্ধুগণ, আজকে যদি দেশে গণতান্ত্রিক সরকার থাকতো, জবাবদিহিতামূলক সরকার থাকতো, এই কাণ্ডটা ঘটাতে পারত না। ক্ষমতা আর ভারতের কি পায়, মোদীকে তো এটাই বুঝিয়ে দিচ্ছে যে বাংলাদেশের মানুষ গোল্লায় যাক, মসজিদ মন্দির গোল্লায় যাক, আমরা এটা কেয়ার করি না, আপনার আমরা ভালোবাসা চাই। তাই মোদীকে এই 8টি লাশ উপহার দিয়েছে। আপনারা দেখেছেন শুধুমাত্র বাইতুল গত কয়েকদিন ধরে বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র হামলা চালিয়েছে, নারীদেরকে লাঞ্ছিত করে অসংখ্য মানুষকে আহত করেছে। গত 15 দিন প্রথম আলো বাংলা ট্রিবিউন সহ বেশ কয়েকজন সাংবাদিকের উপরে তারা আক্রমণ চালিয়ে এবং গত পরশু মতিঝিলে আমাদের উপরে বিনা উস্কানিতে তাণ্ডব চালিয়েছিল। আমরা ধামরা চাই জাফরুল্লাহ থেকে জাতির অভিভাবক, উনি আজকে দেশের এই কান্ট্রিতে ওনার এই প্রতিবাদ আশা করি ক্ষমতাসীনরা কর্ণপাত করবে না। এই দেশে একটা সহিংসক পরিস্থিতি বিরাজ করছে, এই সহিংসক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অতি দ্রুত প্রধানমন্ত্রী সহ সকলকে বলবো, সকল রাজনৈতিক দল নেতা কর্মীদের নিয়ে আলোচনা করে সেই শান্তি ফেরানোর, অন্যথায় যদি দেশের পরিস্থিতি হয় তার দায় আপনাকে নিতে হবে। আপনাদেরকে আরো সাবধানতার বাণী শেষ করতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে মিয়ানমারের যে বর্তমানে আন্তঃ সরকার, সেনা সমর্থিত সরকার গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতান্ত্রিক এবং গণতন্ত্রকামী মুক্তকামী মানুষের মিছিলে গুলি চালাচ্ছে, হামলা করছে। সেখানে তাদেরকে প্রশ্রয় দিচ্ছে কে? চীন। তাদেরকে সহযোগিতা করছে কে? চীন। ঠিক একইভাবে আজকে বিনা ভোটের সরকারের বিরুদ্ধে যখন মানুষ ভুসে উঠছে, প্রতিবাদ করছে, রাস্তায় নামছে, তখন কিন্তু তাদের যে তারা যাদের গোলামি করছে, তাদের কবি ভারত যে যাদের তারা দাসত্ব করছে, সেই ভারত কিন্তু এদেশে চীনের ভূমিকা অবতীর্ণ হবে। আপনাদেরকে সর্বশেষ একটা কথা বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে এদেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। প্রয়োজনে আমাদেরকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শপথ নিতে হবে, আবার প্রয়োজনে যুদ্ধ যেতে হবে। এই যুদ্ধ হবে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ, গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ, সাম্য মানবিক ন্যায় বিচার প্রতিষ্ঠার যুদ্ধ। ধন্যবাদ সবাইকে। টাকা হবে রাজপথে, কথা হবে স্লোগানের, মিছিলের, মিটিংয়ে। যদি বেঁচে থাকি লড়া চলবে। ধন্যবাদ দুজনকে। বন্ধুগণ, সম্মুখে বক্তব্য রাখবেন যিনি ফেসবুকে আমাদের ফেসবুকে ফেসবুক দেখে এখানে অংশগ্রহণ করেছেন। আমরা আসলে সময়ের অভাবে তাকে দাওয়াত দিতে পারিনি, ফেসবুকের দাওয়াত পেয়ে এখানে উপস্থিত হয়েছেন। আপনারা তাকে ছিলেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর সিনারের গ্রুপ। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। আপনারা দেখছেন এখনই পুলিশ হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই মুহূর্তে পুলিশ তোমরা এসে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা দেখছেন সরকারি পেটুয়া বাহিনী এই মুহূর্তে বিপি নূরকে গ্রেপ্তার করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। তারা তাদের দিক থেকে ঘেরাও করে রেখেছে বিপি নূরকে যে মুহূর্তে গ্রেপ্তার করতে পারে। আপনারা সবাই প্রেস ক্লাবে চলে আসুন। আমরা এখানে একটি সমাবেশ করছি, প্রতিবাদ সমাবেশ। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী উপস্থিত আছেন, তিনি উপস্থিত আছেন। আমি
পুলিশ বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে অনুরোধ করব আপনারা শান্তিপূর্ণ সমাবেশটিকে পরিচালনা করতে হবে। এখানে আমরা কোনো উস্কানি দেব না। আপনাদের কাছে আহ্বান জানাই, আপনারা শান্তিপূর্ণ সমাবেশ পরিচালনা করবেন। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আমাদের এই সমাবেশ থেকে কাউকে গ্রেফতার করবেন না, প্লিজ। আপনারা, আমি আপনাকে অনুরোধ করছি, আমরা কিছু করবো না। আমি আপনাকে এখানে আমি আপনাকে কথা দিচ্ছি, সমাবেশ হবে, আর কিছু হবে না। আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন। আমি সকল বন্ধুদের আহ্বান জানাই, আপনারা এখানে শান্তিপূর্ণ সমাবেশ করবেন। আমি যারা উপস্থিত হয়েছেন, আপনারা যদি নেতৃত্বের কথা না শোনেন, এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনারা যদি নেতৃত্বের কথা না শোনেন, আপনারা আসলে এই আন্দোলনের পক্ষে আছেন বলে আমরা মনে করবো না। আগেই যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের প্রত্যেকটা আমি বলবো, যারা নির্দেশ করতে নিতে দেবেন, নির্দেশ শুনতে হবে, নির্দেশ শুনতে হবে, দিবে। এবং এই সমাবেশে জাতীয় কর্মী বক্তব্য রেখে শেষ করবেন। আমরা সংক্ষেপে সমাবেশ শেষ করব। বন্ধুগণ, আমরা পরিষ্কার করে বলেছি, স্বাধীনতার 15 বছর পূর্তি উৎসব হচ্ছে। এই পূর্তি উৎসবে রাষ্ট্রীয় কর্মসূচি নিয়েছে, নানান অনুষ্ঠান করবেন, বিদেশিদের আমন্ত্রণ জানিয়েছেন। তাদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা বলেছি, অতিথিদের কাছে বাংলাদেশের মানুষ স্বাগত জানাবে। বিপিনুরকে গ্রেপ্তারের প্রস্তুতি চলছে। আপনারা সবাই রাজপথে নেমে আসুন। প্রত্যেকটি জেলায় জেলায় প্রতিবাদ গড়ে তুলুন এবং প্রত্যেকটি জেলায় আগামীকালকে বিক্ষোভের প্রস্তুতি নেন। প্রয়োজনে হরতালের আহ্বান করা হচ্ছে। আপনারা সকলে প্রস্তুতি নিন। এই মুহূর্তে পুলিশ আসছে, গ্রেপ্তার করবে। তার দল বাংলাদেশের পূর্বে নানান বিদ্বেষ প্রচার করেছেন। আমরা তার সম্পূর্ণ কিভাবে জানাচ্ছি, কিন্তু গতকাল 8 হাজারি ঢাকার বাইতুল মোকাররম, ব্রাহ্মণবাড়িয়া এবং বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলগুলোতে যেভাবে হামলা হয়েছে, গুলি হয়েছে, তাকে আমরা দেখেছি চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া সহ অনেক পক্ষে এবং আরো 8জন মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ এসেছে। আমরা এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই, সেটার প্রতিবাদ কার্যক্রম আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আবারও বলছি, শান্তিপূর্ণ প্রতিবাদ শান্তিপূর্ণভাবে পরিচালিত হবে। উপস্থিত আছে কাজে আপনার সমাবেশ থেকে কোনোভাবে এই যে অনুষ্ঠানের একটা কেবলমাত্র সমাবেশ বাংলাদেশের গণতান্ত্রিক দায়িত্ব আমরা আপনাদেরকে অনুরোধ করি, গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা ছাড়া এই জাতীয় ভারতীয় সাম্প্রদায়িক উদ্দেশ্য সে ক্ষেত্রে বাংলাদেশে ছড়িয়ে পড়ে। এই থেকে আমরা বাংলাদেশের গণতন্ত্র দরকার। আর দক্ষিণ এশিয়ার জনগণের মধ্যে মন্ত্রী চাই, ভারতের জনগণের সাথে আমরা বন্ধুত্ব চাই। ভারতের জনগণ, ভারতের তৎকালীন সরকার, তাদের সৈন্যবাহিনীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে, আমাদেরকে জীবন দিয়েছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু আজকে ভারত সরকারের, বর্তমান ভারত সরকারের নীতি দক্ষিণ এশিয়ায় যে সাম্প্রদায়িক নির্বাচন ছড়াচ্ছে, তার বিরোধিতা করা বাংলাদেশের ভবিষ্যতের জন্য দরকার। ভারত বাংলাদেশ দক্ষিণ এশিয়ার জনগণের বন্ধুত্বের জন্য দরকার। সেই কারণে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, এই দেশে সকল
শেয়ার করুন। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাব সরকার পুলিশ চারপাশ থেকে ঘিরে রেখেছে। কোনো নুরুল হক, নূর, জুনায়েদ, সাকি, জাফরুল্লাহ ওদেরকে গ্রেফতার করে নিয়ে যেতে পারে। আপনারা সবাই করুন। যদি কোনো কারণে বিপি নূরকে গ্রেফতার করা হয়, আগামীকালকে আমাদের সারা দেশে প্রতিটি জেলায় জেলা বিক্ষোভের আহ্বান করা হচ্ছে। আপনারা সবাই প্রস্তুত থাকুন। আপনারা সবাই রাজপথে প্রতিরোধের জন্য নন, এদেশের মাটি মানুষের জন্য আপনারা সবাই প্রস্তুত। আচ্ছা, ডক্টর জিয়া চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবে, এরপরে সাইফুল হক বক্তব্য রাখবেন, তারপরে জামিয়া ভাই বক্তব্য রাখবেন। এই যে নিচে বসা একদম এই জিনিসটা যারা তৈরি করেন, আমরা আপনাদেরকে এই সমাবেশের বিশৃঙ্খলা সৃষ্টিকারী মনে করবো। আমরা আবার বলছি, এই উত্তেজনা তৈরি করবেন না। এই যে ধন্যবাদ। আমার যারা ভাইবোন রয়েছেন, আপনাদেরকে শান্তিপূর্ণভাবে বলতে যে আজকে এখানে বিপি নূরের নেতৃবৃন্দ রয়েছে। আমরা কোনো সর্বশেষ গ্রেপ্তারের আগে সর্বশেষ বক্তব্য দিচ্ছেন বিপি নূর। গ্রেপ্তারের আগে সর্বশেষ বক্তব্য দিচ্ছেন বিপি নূর। তাকে যে কোনো মতে গ্রেপ্তার করা হতে পারে। আপনারা সবাই আগামীকালকে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবেন, বিক্ষোভ করবেন এবং প্রয়োজনে হরতাল করা হবে সারা দেশে কালকে থেকে। ধন্যবাদ। অনুরোধ করবো, এই অনুষ্ঠান শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ, এটা মৌলানা ভাসানীর অনুষ্ঠান, ডাক্তার চাবুলা চৌধুরীর অনুষ্ঠান। এখানে বিশিষ্ট সিনিয়র নাগরিক বৃন্দ উপস্থিত আছে। পুলিশ বাহিনীর বলবো শান্তিপূর্ণভাবে এই সমাবেশ শেষ করে যাও। সম্মুখে বক্তব্য রাখবেন ডক্টর ফেস্টুন দেখতেছে, সেখানে পুলিশ নিষেধ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন শত শত পুলিশ। এসেছি আমি একজন সাধারণ নাগরিক, আমি কিন্তু কোনো দল করি না। হয়তো কালকে আমার বন্ধুরা আমাকে বলবে যে আপনি কি বাণিজ্য দিচ্ছে, আমি কিন্তু পান না, ডান না, কিচ্ছু না। আমি একজন নাগরিক, আমি একজন নারী, আমি একজন মা, আমি একজন সাধারণ নাগরিক। আমি আজকে এখানে এসেছি যে আমাদের 50 বছরের পূর্তি, সেই থেকে আমাদের দেশে রক্ত করবে। এইটাই আমাকে বেঁচে করেছে নারী হিসাবে, মা হিসাবে। আমাদের অধিকার যে করতে আমরা প্রতিবাদ করতে পারি, হাজার হাজার ব্রিটিশ নাগরিক প্রতিবাদ জানিয়েছিল। হ্যাঁ, আশা কি কেন সেখানে আমাদের তো একটা অধিকার আছে, আমাদের অধিকার ফিরিয়ে দিন, ভোটের অধিকার। আমি আমরা যদি সবাই একত্র না হয়ে এইটুকু উত্তোলন না করি, আমাদের পরিবেশ ভয়াবহ হতে হয়। ধন্যবাদ। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের 2 নির্বাচিত মহাসচিব জনাব কোয়েন জাহাঙ্গীর। জনাব কোয়েন জাহাঙ্গীর আসাম পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জনাব কোয়েন জাহাঙ্গীর। সভাপতি এবং উপস্থিত জনতা, আমার বক্তব্য শুধু একটি, আপনারা জানেন শান্তিপূর্ণ সংস্কৃতি করাতে পারেন। সেক্টর কমান্ডার উনি রয়েছেন, মুজাফফর ইসমাইলের মধ্যে মুক্তিযুদ্ধ রয়েছেন, গাজী দস্তগীরের মধ্যে একটা মুক্তিযুদ্ধ রয়েছেন, আরো রয়েছেন। তাদেরকে দেখেছেন এই অনুষ্ঠান করছেন, তাদেরকে উপস্থিত হয়েছে ভারতের নরেন্দ্র মোদী। তিনি ভারতের কসাই মন্ত্রী হিসাবে পরিচিত। বাংলাদেশ স্বাধীন করেছিলাম আমরা একটি ধর্ম নির্ভর রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য। আজকে ধর্ম রাষ্ট্র স্লোগানের মধ্যে মোদী আসে। আমাদের 71 সালের মুক্তিযুদ্ধ জঙ্গলি যায়, আমরা মুক্তিযুদ্ধরা ব্যতীত হই। যারা শহীদ হয়েছে, যারা জীবন দিয়েছে, তাদের আত্মার অপক্ষর নয়।
আমরা রক্তক্ষরিত হয়ে বাংলাদেশের মুক্তির মতো সামুদায়িক নীতি যারা গ্রহণ করেছে বর্তমান ছাত্রদের বর্তমান স্বৈরাচার সরকার এই মুক্তি এবং স্বৈরাচার সরকারকে বাংলাদেশ মানুষ চায় না। আমরা একটি মুক্তির দেশ প্রত্যেক একটি বাংলাদেশ জন্য লড়াই করেছি, প্রথম থেকে প্রথমে লড়াই করতে আমরা সবাইকে ধন্যবাদ। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন রাষ্ট্র চিন্তার সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জনাব আহমেদ আইন জনাব হাফাজ আইন। উপস্থিত সদস্যগণ আপনারা জানেন যে আমরা যখন আসলে মুক্তিযুদ্ধের স্বাধীনতা যুদ্ধের সংগ্রামী পালন করার পর তখন একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে বাংলাদেশে উত্তীর্ণ অবস্থায় একটা মুসলিম অভিভাবক এখানে গেল উপস্থিত হয়েছে। এটা খুব দুর্ভাগ্যজনক যে দিনটা হইতে পারত আমাদের সবার জন্য আনন্দের, সমস্ত প্রতিষ্ঠানের জন্য আনন্দের, সমস্ত দল এবং মত নির্বিশেষে বাংলাদেশের যে মানুষেরা বাংলাদেশকে বিলং করে তাদের প্রত্যেকের জন্য যে দিনটা আনন্দের হতে পারত সেই দিনটা আমাদের আনন্দের হয় না। কেন হয় না এটা নিয়ে আজকে এইখানে বিস্তারিত ব্যাখ্যা করার সুযোগ নেই। তবু কেবলমাত্র আমরা বলবো, আমরা ব্যাখ্যা করি আর না করি, আমাদের প্রত্যেকের বিবেক আছে। আমরা মানুষ এবং আমরা মানুষ হিসেবে জানি আমার দেশের কৃষি মঙ্গল, আমার মানুষের কৃষি মঙ্গল, আমার মানুষের কৃষক মঙ্গল হয়। আপনাদের প্রত্যেকের নিজের বিবেকের সাথে আলোচনা করে নিজের বিবেকের মতকে আসলে সামনে রেখে এই বাংলাদেশকে যাতে একটা ভয়াবহ বিপর্যয়ের দিকে আরো ফেলে দিতে না হয়, বাংলাদেশকে যে পথে রক্ষা করা যাবে সেই রক্ষা করার জন্য দলমত নির্বিশেষে এইখানকার শাসন কাঠামো, এইখানকার ক্ষমতা কাঠামো, এইখানকার যে ভিন্ন রাজনীতি এইগুলি থেকে বের হয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার লড়াই শুরু হয়েছে। সেই লড়াইয়ে সবাই সামিল হবে সেই আশাবাদ ব্যক্ত করে এবং আমাদের এই যুদ্ধপক্ষের দিন শেষ হবে সেই আশাবাদ ব্যক্ত করে এখানকার সবাইকে আজকে যারা বিশেষ আয়োজন করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা কথা শেষ করছি। ধন্যবাদ। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইদ হক। বন্ধুগণ, আজকে ভাষানী অনুসারী পরিষদের উদ্যোগে আয়োজিত এই শান্তিপূর্ণ প্রতিবাদী সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, সংগ্রামী নেতৃবৃন্দ এবং নাগরিকবৃন্দ। আপনারা ইতিমধ্যে জানেন আমরা এখানে কোনো মারামারি করার জন্য এই সমাবেশ আজকে ডাকা হয় নাই। নাগরিকদের কিছু উদ্বেগ, কিছু উৎকণ্ঠা, কিছু বক্তব্য দেওয়ার জন্য নাগরিক হিসেবে এই শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করা হয়েছে। তাহলে আমি সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করব, মেহরবানি করে কেউ কোন উস্কানি তৈরি করবেন না। শান্তিপূর্ণভাবে আমরা সমাবেশ করছি, শান্তিপূর্ণভাবে আমরা আমাদের বক্তব্য রাখার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের কার্যক্রম আমরা সমাপ্ত করব। কিন্তু কেউ উস্কানি সৃষ্টি করলে তারা দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে। বন্ধুরা, গতকাল আমাদের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক দিন, আমাদের মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতা সংগ্রামের সুবর্ণ জয়ন্তী। আমরা উৎসবের সাথে আনন্দের সাথে বীর মুক্তিযোদ্ধাদেরকে আমরা সালাম জানিয়ে সম্মান জানিয়ে আমরা এটা পালন করব। এটা দেশের সাধারণ মানুষের আকুতি, কিন্তু আমরা সবাই জানি কিভাবে সবার স্থিতিশীলকে অবরুদ্ধ করা হয়েছে। ঢাকা শহরে কিভাবে নাগরিকদেরকে অবরুদ্ধ করা হয়েছে, এক ধরনের হরতালের মতন পরিস্থিতি তৈরি করে এটাকে কেবলমাত্র মোদী এবং সরকারি দলে একটা উৎসবে এটাকে পরিণত করা হয়েছে। এটা মুক্তিযুদ্ধের অবমাননা, এটা আমাদের স্বাধীনতার অবমাননা। আমাদের 30 লক্ষ শহীদের সাথে
এটা বড় ধরনের অবমাননা আপনারা জানেন গত এবং এটা মুক্তিযুদ্ধের আমাদের বাংলাদেশ ছাত্র যুব অধিকার পরিষদের যে 32 জন নেতাকর্মী গ্রেপ্তার করছে এবং গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক এবং কেন্দ্রীয় যুগ্ম আমিন আলামিন সহ আরো 3 জনকে গ্রেপ্তার করেছে। আজকেও 2 জনকে গ্রেপ্তার করেছে তাদের প্রতিবাদে এবং গতকাল বাইতুল মোকাররমে নিরীহ মুসলিমদের উপর যে নির্যাতন বা চট্টগ্রামে 4 জনকে মেরে ফেলেছে এবং মারেছে তাদের প্রতিবাদে আজকের এখানে বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন ইতিমধ্যে 500 উপরে পুলিশ বিভিন্ন উৎসহ জাফরুল্লাহ সহ সবাইকে গ্রেপ্তার করার জন্য ঘেরাও করে রেখেছে। যে কোনো মুহূর্তে তাদেরকে গ্রেপ্তার করতে পারে। সমাবেশ চলছে, আপনার প্রতিবাদ সারা দেশে প্রতিবাদে সামিল হন। আগামীকাল সারা জেলায় বিক্ষোভ করার জন্য একটা প্রস্তুতি নেন। আপনার তদন্তের মুখ্য দিয়ে এর জন্য যারা দায়ী তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে আমরা বিচার দাবি করছি। আরেকটা কথা পরিষ্কার করে বলতে চাই, নদীতে কেন আমরা বিরোধিতা করছি? নদী এবং তার হিন্দুত্ববাদের দল তারা ক্ষমতা আসার পরে শুধু ভারত নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্র সাম্প্রদায়িক বিষ বাষ্পে আজকে সেখানে এটা ক্ষণে ক্ষণে এটা তিনি আগুন জ্বালিয়ে দিয়েছেন। আজকে থেকে পশ্চিমবাংলায় নির্বাচন শুরু হবে, সেখানে নরেন্দ্র মোদীর দলের বাংলাদেশ বিরোধিতা, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ নাকি অনুপ্রবেশকারী পশ্চিমবাংলায় ঢুকছে এই কথা বলে একটা মুসলিম বিরোধিতা, বাংলাদেশ বিরোধিতা করে আজকে নির্বাচনে হাতিয়ারে আজকে তিনি পরিণত করেছেন। খুবই দুর্ভাগ্যজনক। আসছেন তিনি সুবর্ণ জয়ন্তীতে, আজকে সকালে ভারতের পশ্চিমবাংলার নির্বাচনে মতুয়া সম্প্রদায়ের বাড়তি ভোট, বাড়তি সমর্থন পাওয়ার জন্য এই সরকার পরোক্ষভাবে নরেন্দ্র মোদীকে আজকে সুযোগ করে দিয়েছেন। আজকে তিনি সক্রিয় যাচ্ছেন, আজকে তিনি গোপালগঞ্জে সেখানে আজকে তিনি মতুয়াদের মন্দির পরিদর্শন করবেন। কোন ধর্ম অনুরাগ থেকে এটা নয়। পশ্চিমবঙ্গের নির্বাচনে 1 কোটি মতুয়া সম্প্রদায়ের বেশি মানুষ সেই ভোটের প্রভাব ফেলার জন্য এই সরকার নরেন্দ্র মোদীকে একটা বাড়তি সুবিধা তারা দিয়ে দিয়েছেন। গতকালকে নরেন্দ্র মোদী অনেক কথা বললেন। রবীন্দ্রনাথ একবার গান লিখেছিলেন না, অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলে তিনি অনেক কথা বললেন, অনেক প্রশংসা করলেন। বাংলাদেশের 17 কোটি মানুষের যে উদ্বেগ, তিস্তার পানি পাবে কিনা এ ব্যাপারে নরেন্দ্র মোদীর কোনো কথা নাই। সীমান্ত হত্যা বন্ধ হবে কিনা এ ব্যাপারে নরেন্দ্র মোদী তার বক্তব্যে তিনি কোনো আশ্বাস দিতে পারেন নাই। আমরা এখানে 14 লক্ষ রোহিঙ্গা শরণার্থী কোন আন্তর্জাতিক ফোরামে ভারতে পর্যন্ত বাংলাদেশের পক্ষে অবস্থান নিতে পারে নাই। গতকালও তিনি রোহিঙ্গা শরণার্থীদের ব্যাপারে বাংলাদেশের পক্ষে শান্তিপূর্ণভাবে ওদের মিয়ানমারে ফেরত যাওয়ার ব্যাপারে নরেন্দ্র মোদী বাংলাদেশকে তিনি কোনো আশ্বাস দিতে পারেন নাই। আমাদের সীমান্তের 3 পাশে কাঁটাতারের বেড়া, বলছেন বন্ধুত্ব। এক বাড়িতে আগুন লাগলে মানুষ পাশের বাড়িতে যে আশ্রয় নেয়, চারিপাশে তিনি আমাদের সীমান্তের 3 দিকে কাঁটাতারের বেড়া দিয়ে এমন অবস্থা তৈরি করেছেন, ভারতে কোনো দুর্যোগ হলে মানুষ বাংলাদেশে ঢুকতে পারবে না, বাংলাদেশে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে ভারতে যেতে পারবে না। সেই নরেন্দ্র মোদী সরকার কিভাবে বাংলাদেশের বন্ধু হয়? তারা তিস্তার পানির খবর নয়, উল্টো ফেনী নদীর পানি তারা নিয়ে যাচ্ছে এবং আমাদের বাণিজ্য ভারসাম্য থেকে শুরু করে প্রতিনিয়ত বাংলাদেশের বিরোধিতা। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ যাবার কথা বলে পুরো ভারতে একটা সাম্প্রদায়িক উত্তেজনা, একটা মুসলিম বিদ্বেষ আজকে তারা ছড়িয়ে দিচ্ছে। এই কারণে আমরা বলেছি নরেন্দ্র মোদী, আমরা যে উৎসবে দাওয়াত দেবো বন্ধুদেরকে, আমরা যে বন্ধু আমাকে পানিতে মরে খরায় মরে, যে বন্ধু সীমান্তে আমাকে হত্যা করে, যে বন্ধু প্রতিনিয়ত আমার বিরোধিতা করে, সেটা নিশ্চয়ই আমার বন্ধু হতে পারে না। সেজন্য আমরা বলেছি নরেন্দ্র মোদী বাংলাদেশে তিনি স্বাগত নন। এই সরকারে 14 সালে এবং 18 সালে এই সরকারের ক্ষমতায় যাওয়ার পেছনে পৃথিবীর কেউ সমর্থন করে নাই। চোরের সাক্ষী নাকি দাঁত কাটা। আজকে এই সরকারের পেছনে একমাত্র নরেন্দ্র মোদীর সরকার, এই ভোট ডাকাতির সরকারের সমর্থনে তারা একমাত্র সেখানে হাজিরা তারা দিয়েছে এবং ফলে আজকে এই ভোট ডাকাত সরকারের পেছনে ফলে বর্তমান সরকারে নরেন্দ্র মোদীর প্রতি আনুগত্য থাকতে পারে, কিন্তু বাংলাদেশের 17 কোটি মানুষ নরেন্দ্র মোদীর প্রতি কোনো আনুগত্য নাই। এই সরকার কাজখত দিতে পারে ভারতের প্রতি,
কিন্তু বাংলাদেশের 17 কোটি মানুষ ভারতের প্রতি কোনো দাসখত দেয় নাই। আমরা মুক্তিযুদ্ধের অবদানের জন্য ভারতের জনগণকে আমরা সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। ভারতের কোটি কোটি মানুষ আমাদের ভারতের পারমাণবিক সরকার বিরুদ্ধে উঠছে। বাংলাদেশ আমরা একটা ভোটারবিহীন অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আমরাও লড়ছি। সমাধান কি? সমাধান হচ্ছে সরকারকে এরকম সুবর্ণ জয়ন্তী দাঁড়িয়ে এরকম দেশকে বিভক্ত রেখে হানাহানির মধ্যে ঠেলে দিয়ে যদি চান পুরো বাংলাদেশের বর্তমান ভবিষ্যৎ গভীর অনিশ্চয়তার মধ্যে পড়ব। সরকারকে বলবো কিভাবে আপনি পদত্যাগ করবেন, কিভাবে নাগরিকের বিরোধী নিষিদ্ধে, কিভাবে একটা নিরপেক্ষ তথারকি সরকারের অধীনে সমস্ত দল নির্বাচন অংশগ্রহণ করতে পারবে। এভাবে কার্যকর রাজনৈতিক আলোচনা শুরু করুন, কার্যকর রাজনৈতিক সংলাপ শুরু করুন। তাহলে সরকারের দায়িত্বশীলতার পরিচয় হবে। যদি এই পথ না যায়, সেটা আন্দোলনে ঘি না ওঠে, যেভাবে জনগণ রাজপথে নেমেছে, রাজপথে আজকে সকল বিরোধী দল সকল এই অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে সকল দেশপ্রেমিক মানুষ রাজপথের ঐক্য গড়ে তোলার মধ্য দিয়ে মানুষ তার অধিকার অর্জন করবে, ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার অর্জন করবে। মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ কথা ছিল, সাম্য হবে, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, সেই পথে বাংলাদেশ হাঁটবে। সেই লড়াইটা আগামীতে আমরা ঐক্যবদ্ধ হব, বেগবান হব, সফল না হওয়া পর্যন্ত সেই লড়াইকে আমরা এগিয়ে নেব। এ কথা বলে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকল বন্ধুগণ, আমাদের সবার কাজ শেষ পর্যন্ত, আমার বক্তব্য শেষ, সবার কাজ কিছুক্ষণের মধ্যেই আমরা সমাপ্ত করতে পারবো বলে আশা রাখি। এখন আমাদের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং তার আগে আমি কিছু কথা বলতে চাই। যিনি রাত্রে 11:15টার সময় আমাকে বললেন স্বাধীনতা দিবসে এতগুলো মানুষের রক্তক্ষরণ হয়েছে, বাবলু তুমি কাকে প্রতিবাদের আয়োজন করো, প্রয়োজনে আমি একা মিছিল করব, তুমি প্রতিবাদের আয়োজন করো। আমি উনার আহ্বানে সাড়া দিয়ে আজকের এই শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি। বন্ধুগণ, আপনারা জানেন এই প্রতিবাদ সমাবেশ কেন, সেটা সবার শুরুতে বলেছি। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর দিনে পাখির মতো, পাখি যেভাবে গুলি করে মারে সেইভাবে গুলি করে এই বর্তমান সরকার রাতের অন্ধকারে যেভাবে মানুষের ভোটের অধিকার হরণ করেছে, ঠিক সেইভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে কালকে গুলি করে মসজিদে হামলা করে মানুষ হত্যা করেছে। তাই আমরা স্থানীয় পরিষদের পক্ষ থেকে 3 দফা দাবি আজকের প্রতিবাদ সমাবেশ থেকে উত্থাপন করছি। এই 3 দফা দাবি জনাব জুনায়েদ সাকি আপনাদের সামনে উপস্থাপন করবেন। ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলেছি এই সমাবেশ গতকাল চট্টগ্রাম, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন অঞ্চল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এখানে আমন্ত্রণ জানানোর প্রতিবাদে যে বিক্ষোভ মিছিল, সেই সব মিছিলে হামলা করে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন যারা, সেই হত্যাকাণ্ডের ঘটনার যথাযথ তদন্ত করতে হবে, তাকে বিচারের আওয়াজ দিতে হবে। এই যাদেরকে নিহত করা হয়েছে তাদের অবিলম্বে পরিচয় প্রকাশ করতে হবে এবং তার জন্য যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। গত এক সপ্তাহ ধরে বিভিন্ন প্রগতিশীল সংগঠন, ছাত্র অধিকার পরিষদ সহ তারা যে প্রতিবাদ মিছিল করেছে, সেখানে যে হামলা হয়েছে সরকারি সংগঠন এবং সেনাবাহিনীকে এই হামলার তদন্ত করতে হবে এবং আজকে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সেই মামলা করতে হবে। 3 নম্বর হচ্ছে, আমরা আজকে এই সমাবেশ থেকে নিন্দা জানাই স্বাধীনতার 50 বছর পূর্তি। এটা বাংলাদেশের জনগণের জন্য এটা একটা বিরাট ব্যাপার। এই একটা মাইল ফলকের মতো ঘটনায়
26 তারিখ আমরা এমনকি স্মৃতিসৌধ দিয়ে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে পারিনি। এইভাবে সংকুচ করা আমরা তীব্র নিন্দা জানাই। যোগের উৎসবের আসনে নেওয়ার ব্যবস্থা করেই আপনাদের রাষ্ট্রীয় অনুষ্ঠান করা দরকার ছিল, সেভাবেই পরিকল্পনা করা দরকার ছিল। জনগণকে বঞ্চিত করে এই উৎসব বাংলাদেশের জনগণের হৃদয়ে পৌঁছায়নি। আমরা সরকার এই ধরনের পরিকল্পনার জানাই। বন্ধুগণ, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, এই জনপদের মানুষ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি এবং অন্যান্য সকল জাতি, চাকমা, মারমা, আদিবাসী, ত্রিপুরা, মান্দি, ওরা সকলে মিলে এই দেশের নাগরিক, নারী, পুরুষ, সকল লিঙ্গীয় পরিচয় মানুষ এই দেশের নাগরিক। সংবিধান হিসেবে প্রত্যেক নাগরিকের মর্যাদা এই দেশ প্রতিষ্ঠা করতে চাই। সাম্প্রদায়িকতা এমন জিনিস যা নাগরিক মধ্যে বিভাজন সৃষ্টি করে, সেটা ভারতে উঠছে, সেই বাংলাদেশে আসছে। সেই ঢেউ মোকাবেলা করার পরই দক্ষিণ এশিয়ার জনগণের মৈত্রী, ঐক্য এবং যারা সাম্প্রদায়িকতা করে, যারা সাম্প্রদায়িক বিষ ছড়ায়, তাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ। বাংলাদেশের মানুষ অত্যন্ত ন্যায়সঙ্গত ভাবে এই বিজেপি সরকারের দেশপ্রমিক বিরাসও তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন। এই সমাবেশ শান্তিপূর্ণভাবে চলছে, শান্তিপূর্ণ ভাষ্যের সাথে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের অনুরোধ, শান্তিপূর্ণভাবে সমাবেশ সমাপ্ত করার জন্য আপনারা সহযোগিতা করবেন। সিনিয়র সিটিজেনরা আছেন, মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চৌধুরী এখন বক্তব্য রাখবেন, আপনারা তাদেরকে অপমান করবেন না। সামনে করাচ্ছেন প্রশাসনের প্রতিষ্ঠা ট্রাস্টি, বাংলাদেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। তাদের প্রত্যেককে এই বিদেশি শাসক বৃন্দ তাদেরকে অভিনন্দন করে। উদাহরণ ইরান, তার কিছুদিনের মধ্যে এই সমস্ত মহামানবদের পতন ঘটেছে। সেই অশনি সংকেত আমি আজকে আপনার বেলাও দেখতে পাচ্ছি। আপনার নিশ্চয়ই স্মরণ আছে 1 জানুয়ারি 1975 আপনার পিতার সম্মুখীন হয়েছিলেন, তাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছিল। বলেছিলেন, বন্ধু আপনি চারিদিকে তাকিয়ে রাখেন, এবছর বিজয় দিবস দেখা হয়তো আপনার সম্ভব হয় না, আপনার কার্যক্রমের পরিবর্তন আনুন। পরের দিন তার মৃতদেহ পাওয়া গিয়ে তার আত্মের কথায় আমাদের জীবনের, জাতির জীবনের সবচেয়ে বৃহৎ নাটক অনুষ্ঠিত হয়েছিল। আমরা বঙ্গবন্ধুকে সপরিবারে হারিয়েছি। সেদিন সেই আওয়ামী লীগের এই দুদুষ নেতারা কোথায় পালিয়ে গিয়েছিলেন, ঢুকিলেন, তার খোঁজ পাওয়া যায়নি। একমাত্র দিকেই বাজিয়েছিলেন। আওয়ামী লীগের প্রিয় নেতারা আব্দুল মালিক বলেছেন আলেমের হাত থেকে রক্ষা পেয়েছে। আমি যখন লন্ডনে হিব্রুতে আমার চোখের পানি ঝরছিল। সুতরাং যারা আপনার আজকে আপনাকে সুবুদ্ধি দিতে চায়, আমাদের পক্ষে কান্না ধরা ছাড়া কিছু করার থাকবে না। তাই আপনি সবগুলো দিনকে চিনতে শিখুন, আপনি ভুল পথে বর্তমান নরকৃষি, নরপশু একটা সাম্প্রদায়িক তাকে অভিনন্দন জানাতে বাধ্য করতে চাইছেন আমার দেশবাসীকে। এমনকি আপনার পার্টির লোকেরা, আপনারা যাদের ঘুষ দিয়ে মুখ বন্ধ করে ছেড়েছিলেন, তার প্রতিবাদ করছেন। আপনার পার্টির লোকেরা তারা আপনার সামনে এসে কথা বলতে ভয় পায়, তো তার প্রতিবাদ করেছে কিভাবে? আপনি স্মরণ করুন 17ই মার্চ আপনার পিতার, মহান পিতার জন্মদিবস।
সেই দিন আওয়ামী লীগের প্ররোচনায় অনুষ্ঠিত হয়েছে সাল্লাতে সংখ্যালঘুর উপর অত্যাচার। এটা তো আপনার দলের লোকেরাই করেছে, তারা সংখ্যালঘুর উপর অত্যাচার করে নাই। তারা আপনার দৃষ্টি আকর্ষণ করেছে যে মোদীকে আমন্ত্রণ একটা ভুল কাজ। মোদী সাহেব বলেছেন উনি 1971 সালে বাংলাদেশের ওই সময় জেলে ছিলেন। কেন জেলে ছিলেন? পাকিস্তানের পক্ষে ছিলেন নাকি উনি? কোনো ভারতীয় নেতা 100 সনে জেল যাননি, তাকে সত্য কথা মুখ দিয়ে বেরিয়ে গেছে। উনি আবিষ্কার করছেন এখানে জঙ্গি, এইসব আমার রাজনীতিতে হস্তক্ষেপ করার জিনিসকে মাননীয় প্রধানমন্ত্রী সহায়তা। আজকে আপনি সভা থেকে ছিল, এমনকি আপনার বোন শেখ রেহানা থেকেও বিচ্ছিন্ন। ভারতের অনুগত দাসে পরিণত হয়েছেন। এখন আপনার যদি প্রস্থানের সময় হয় তখন কে আপনার পাশে দাঁড়াবে? হয়তো শেখ রেহানাই থাকবেন। ওবায়দুল কাদের ফোন করতে ছুটে যাবে, তার ভাই তো কিছুটা ইন্ডিকেশন দিচ্ছে। সুতরাং সেই জন্য আপনি শেখ রেহানার হাতকেও কালিমা মুক্ত করে দিলেন। ভারতীয় গান্ধী শান্তি পুরস্কার আপনি গ্রহণ না করে রেহানাকে দিয়ে কেন গ্রহণ করালেন? যাতে রেহানার গায়ে সিল পরে সেও ভারতের দালালে পরিণত হয়েছে। আজকে রেহানাকে আপনি ক্ষমতা দিয়ে প্রস্থানের উদ্যোগ নেন, তা না হলে দেশের সমূহ বিপদ। শেষ কথা বলতে চাই, একটা অত্যন্ত শান্তিপূর্ণ একটা সমাবেশ, পুলিশ ভাইয়া আপনাদের কাজ